আসসালামু আলাইকুম ভাই। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের দয় আমিও ভালো আছি। তো আমরা পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 2 ভেক্টর পড়তেছিলাম। তো টপিক এর আগে আমরা 4টা অলরেডি কমপ্লিট করছি। তোমরা যারা ফার্স্ট টপিক, সেকেন্ড, থার্ড আর ফোর্থটা যারা দেখো নাই, তারা কাইন্ডলি আগের ভিডিওগুলো দেখে আসবে। আগের ভিডিওগুলো না দেখলে কিন্তু এই ক্লাস ভালোভাবে বুঝতে পারবে না। তো আবারও বলতেছি যে টপিক গুলা দেখে এসে এই ক্লাসটা করবা। আর যারা টপিক গুলা দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা যে ভেক্টরের টপিকটা পড়বো সেটা হচ্ছে টপিক 5, ভেক্টরের যোগ বিয়োগ। ভেক্টরের যোগ বিয়োগ, এটা হচ্ছে টপিক 5, ভেক্টরের যোগ বিয়োগ। তো ভেক্টরের যোগ বিয়োগ শুরু করার আগে তোমাদের কিছু সাজেশন দিই। যে আমার কাছে ক্লাস করো বা যে ভাইয়ার কাছে ক্লাস করো, তোমরা ফার্স্টে দেখবা যে চ্যাপ্টারের শুরুতে যে ক্লাসটা নিচ্ছে বা চ্যাপ্টারের যে ক্লাসটা তোমাদের ফার্স্টে করায়, তো সেই ক্লাসে যদি তার চ্যাপ্টারের একটা ওভারঅল যদি টপিক গুলা সে বর্ণনা করে থাকে বা সবগুলা টপিক যদি আগে একই লিখে থাকে, তারপরে যদি ধীরে ধীরে টপিক গুলো তোমাদের বিশ্লেষণ করে দেয়, তো সেই ভাইয়াদের ক্লাসগুলো করবা। আদারওয়াইজ জাস্ট শুরু থেকে কোনো টপিক না দিয়ে তোমাদের যে ক্লাসগুলো শুরু করে নেয়, ওই সব ক্লাস অতটা ভালো হবে না। তো আমিও সেই জন্যই বরাবরের মতোই প্রথমে যে টপিক তোমাদের লিখে দিয়েছিলাম, মেবি 22টা টপিক ভেক্টরের। তো 22টা টপিক থেকে 4 নাম্বার টপিক পর্যন্ত অলরেডি হয়ে গেছে। তো আজকে 5 নাম্বার টপিকে কি ভেক্টর যোগ বিয়োগ। তো ভেক্টর যোগ বিয়োগ শুরু করার আগে আরেকটা কথা বলি যে ভাইয়া, তোমার রাশিতে 2 প্রকার, ভেক্টর রাশি আর স্কেলার রাশি। তো স্কেলার রাশি হচ্ছে নর্মাল আমরা যে যোগ বিয়োগ গুলা করে থাকি, অর্থাৎ স্কেলার রাশি কি মেনে চলে, বীজগাণিতিক নিয়ম মেনে চলে। দেখো, সে তুমি পূর্ব দিকে 4 কিলো, উত্তর দিকে 3 কিলো গেছো। তাহলে দেখো, স্কেলার রাশি বা যে বীজগাণিতিক যে যোগটা রয়েছে, সে অনুযায়ী তুমি মোট গেছো কত কিলো, 4 + 3 = 7। এটা কি স্কেলার, এটা স্কেলার। একই ভাবে তুমি ফার্স্টে এইদিকে গেলা 3 কিলোমিটার, এইদিকে গেলা 5 কিলোমিটার। তাহলে দেখো, এটা এখানে বীজগাণিতিক রাশি বা স্কেলার যোগফল কোনটা হবে, 3 + 5 = 8 স্কেলার। স্কেলার। এখন দেখো, আমরা ভেক্টর রাশির কিছু এক্সাম্পল করছিলাম। যে ভেক্টর রাশির সবচেয়ে যদি সহজ এক্সাম্পল ধরো, তাহলে হচ্ছে সরণ। সরণ কি? সরণ হচ্ছে বস্তু যে নির্দিষ্ট দিক মেনটেন করে যত দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে সরণ। সরণের একটা নির্দিষ্ট দিক থাকবে। আর দেখো, সরণ বের করার টিপস আমরা 2-3টা পড়ছিলাম। তার মধ্যে সবচেয়ে সহজ আর কার্যকরী টিপস হচ্ছে কি, যে যে বস্তুটা যেখান থেকে গন্তব্য শুরু করবে, ওই পয়েন্ট, অর্থাৎ পাদবিন্দু বা স্টার্টিং পয়েন্ট। দেখো, এখানে স্টার্টিং পয়েন্ট এইটা। আচ্ছা, তো সরণ বের করার নিয়ম কি, যে কোন একটা বস্তুর যে স্টার্টিং পয়েন্টটা আছে সেখান থেকে তার এন্ডিং পয়েন্ট, অর্থাৎ যতটুকু সে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বের লাস্ট যে পয়েন্টটা থাকবে, ওই পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ এন্ডিং পয়েন্ট এন্ড স্টার্টিং পয়েন্টের
মধ্যবর্তী দূরত্বই হচ্ছে সরণ। মধ্যবর্তী দূরত্ব কি সরণ। ওকে, তাহলে নেক্সট নিচের চিত্রের ক্ষেত্রে সরণ হবে হচ্ছে এইটুকু, সরণ হবে ওইটুকু। আচ্ছা দেখো, এখন তুমি যে ফার্স্টে গেছিলা যে 4 কিলোমিটার পূর্ব দিকে এবং 3 কিলোমিটার উত্তর দিকে, তোমার মোট অতিক্রান্ত দূরত্ব হয়েছে 7। বাট এই সরণ কিন্তু তোমরা পিথাগোরাস ব্যবহার করে জানো যে সরণ হবে √/4 স্কয়ার যোগ 3 স্কয়ার ইকুয়াল 5। সরণ হবে 5 কিলোমিটার। তার মানে দেখো, তোমরা যে স্কেলার যোগফলের সময় যে বীজগাণিতিক নিয়মে 4 আর 3 যোগ করে 7 পাইলা, সেটা কিন্তু সরণের ক্ষেত্রে হলো না, সরণের ক্ষেত্রে 5 হইল। আবার দেখো বল, নরমাল যে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করছি সেটা হচ্ছে 7 কিলোমিটার, যে 4 কিলোমিটার পূর্ব দিকে আর 3 কিলোমিটার উত্তর দিকে, সেটা আমার স্কেলার যোগফল। বাট সরণ দেখো, আমার সরণ হচ্ছে কি যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যে মধ্যবর্তী দূরত্ব সেটাই সরণ। আর সরণ এখানে হচ্ছে 5। তাহলে দেখো, এখানে 7 এখানে 5, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে স্কেলার বীজগাণিতিক নিয়ম মেনে চললেও সরণ কিন্তু মানতেছে না। তার মানে তোমরা এটা আশা করি ক্লিয়ার যে স্কেলার রাশি বীজগাণিতিক নিয়ম মানে কিন্তু সরণ, বা সরণ কিন্তু ভেক্টর রাশি। তো তুমি সরণকে ভেক্টর রাশিতে যদি ইনক্লুড করো তাহলে স্কেলার রাশি বীজগাণিতিক নিয়ম মেনে চলে, কিন্তু সরণ বা ভেক্টর রাশি বীজগাণিতিক নিয়ম মানে না। এটা কিন্তু ভেক্টর রাশির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন দেখো, এখানে যে আমরা সরণটা অর্থাৎ যে ভেক্টর রাশির যে যোগফলটা বের করছি, সেটা একটা প্রক্রিয়া ইউজ করছি। তাহলে বলতে পারো যে আচ্ছা, সরণ বা ভেক্টর রাশি তাহলে বীজগণিতিক নিয়ম যেহেতু মানে না, তো তাহলে কোন সূত্রগুলা মানে বা কোন নিয়মে এটা যোগ করি আমরা। এটা নরমালি দেখো আমরা যোগ করছি হচ্ছে পিথাগোরাসের নিয়ম। পিথাগোরাসের উপপাদ্য আশা করি সবাই তোমরা 9-10 পড়ছো। তো এটা কিন্তু আমরা পিথাগোরাসের নিয়মেই এই সরণটা বের করছি। আর পিথাগোরাস কিন্তু জ্যামিতি থেকে আসছে। তোমরা পিথাগোরাস কই পড়ছো? জ্যামিতিতে পড়ো নাই? হ্যাঁ, জ্যামিতিতে তোমরা পিথাগোরাস পড়ছো। তার মানে আমরা বলতে পারি যে ভেক্টর রাশি তোমার পিথাগোরাসের নিয়মে অর্থাৎ জ্যামিতিক নিয়মে এর যোগফল নির্ণয় করা যায়। আবার দেখো যে সরণ আমরা বের করছি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে দেখো অতিভুজ সমান আছে √/, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল 5। তাহলে দেখো, সরণ বা ভেক্টর রাশি যেহেতু আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করছি, তার মানে এটা অবশ্যই জ্যামিতিক নিয়ম মেনে চলে। তাহলে এটা তোমরা নোট করতে পারো যে ভেক্টর রাশি জ্যামিতিক নিয়মে আর স্কেলার রাশি বীজ নিয়ম। দেখো তাহলে ভেক্টর রাশি হচ্ছে জ্যামিতিক নিয়মে আর স্কেলার রাশি হয় বীজগাণিতিক নিয়ম। ওকে, এখন আমরা তো ভেক্টর রাশি জাস্ট একটা টাইপ দেখলাম যে আমরা পিথাগোরাসের সাহায্যে অর্থাৎ জ্যামিতিক নিয়মে ভেক্টর রাশির মান বের করতে পারি। এছাড়াও আমরা অনেক কিছুর মাধ্যমে, অনেক ওয়েতে, অনেক প্রক্রিয়ায় আমরা ভেক্টর রাশির মান কিন্তু বের করতে পারি। চলো প্রক্রিয়াগুলো লিস্ট করা যাক।
লম্বাংশ উপপাদ্য। তাহলে দেখো এখানে আমরা জাস্ট একটা এক্সাম্পল যেরকম পিথাগোরাসের মাধ্যমে যে বের করা যায় এগুলা বের করছি, বাট এই পিথাগোরাস ছাড়াও যে আরো অনেক মাধ্যমেই এই ভেক্টর রাশির যোগ বিয়োগ করা যায় সেটা দেখো। এক নাম্বার কি পিথাগোরাস আছে, এটা করছি আমরা। দুই নাম্বার অ্যাপোলোমিয়াস, অ্যাপোলোমিয়াসের মাধ্যমে আমরা ভেক্টর রাশি যোগ করতে পারি। তিন নাম্বার ত্রিভুজ সূত্র থেকে, মাস্ট ইম্পর্টেন্ট করতে হবে তোমাদের। চার নাম্বার সাইন কজের সূত্র থেকে আমরা ভেক্টর রাশির মান বের করতে পারি। পাঁচে আছে সামান্তরিক সূত্র, অনেক ইম্পর্টেন্ট। এরপর বহুভুজ সূত্র, একদম ইজি সূত্র এটা, এটাও হয়। সাত নাম্বার লম্বাংশ উপপাদ্য, লম্বাংশ উপপাদ্য এটা থেকে তোমার ভেক্টরের অনেক কিছু আছে, তো যখন পড়বো তখন বুঝতে পারবো, এখন জাস্ট নোট ডাউন করে রাখো। ওকে, আগে দেখো এগুলা কিন্তু সবগুলাই কি দেখা যাচ্ছে জ্যামিতিক, এগুলা সবগুলাই হচ্ছে জ্যামিতিক নিয়মে। তার মানে কি ভেক্টর রাশি কি নিয়মে হয়? জ্যামিতিক নিয়ম। জ্যামিতিক নিয়ম। আচ্ছা চলো এখন আমরা কিছু ভেক্টর রাশির এক্সাম্পল দেখি, এন্ড ভেক্টর আর স্কেলার যোগ বিয়োগের যে পার্থক্যটা সেটা আমরা বোঝার চেষ্টা করি। ওকে, তো ভাইয়ারা দেখো এখানে আমরা কিছু এক্সাম্পল দিছি। ফার্স্ট অফ অল, ফার্স্টটা দেখো যে একজন ব্যক্তি 4 কিলোমিটার এদিকে গেছে, তারপরে 3 কিলোমিটার সে তার সাথে একটা নির্দিষ্ট কোণে অগ্রসর হয়েছে। আরেকজন ব্যক্তি কি 4 কিলোমিটার প্রথমে সোজা, তারপরে 3 কিলোমিটার লম্বালম্বি ভাবে গেছে। আরেকজন ব্যক্তি প্রথমে 4 কিলোমিটার যেরকম সোজা গেছে, তো সেরকমই 3 কিলোমিটারও সোজায় পৌঁছাইছে। ওকে, এরপরে একজন ব্যক্তি দেখো যে 4 কিলোমিটার সোজা গিয়ে 2 কিলোমিটার তার সোজা বিপরীত দিকে পৌঁছে, তার সোজা বিপরীত দিকে পৌঁছে। তাহলে স্কেলার যোগগুলা কত হচ্ছে? স্কেলার যোগগুলা এই ক্ষেত্রে হচ্ছে 4+3=7, এখানে 4+3=7, এখানেও 4+3=7, এটাও 4+3=6। তাহলে দেখো এটা কি স্কেলার। স্কেলার এখন যদি আমরা এগুলারে যদি ভেক্টর যোগ বিয়োগ করতে চাই, তাহলে আমরা কিন্তু জানি যে ভেক্টর যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের জাস্ট সরণটা মাথায় রাখতে হবে, আর সরণের যে দূরত্বটা সেটা বের করতে পারলেই আমরা ভেক্টর যোগ বিয়োগটা বের করতে পারবো। ওকে, ফার্স্ট ক্ষেত্রে দেখো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, তাহলে এটা হচ্ছে এর সরণ। অনুরূপ ভাবে এই দুইটা যদি দেখো, এই দুইটার ক্ষেত্রে এটাই হচ্ছে সরণ। আবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে প্রথমে এটা, দ্বিতীয়টা এটা। দেখো ফার্স্ট পয়েন্ট এটা আর লাস্ট পয়েন্ট হচ্ছে এটা, তাহলে সরণ কিন্তু এই পুরোটুকু। ওকে, আবার এই ক্ষেত্রে দেখো যে ফার্স্ট পয়েন্ট এটা, লাস্ট পয়েন্ট হচ্ছে ঘুরে এসে আবার এদিকে আসছে এটা, আমরা সরণ শুধু এইটুকু। তো দেখো ভাই আমি আবার বোঝাচ্ছি যে ভেক্টর রাশির মানটা কিভাবে আসবে। দেখো তো এখানে দেখো এইটুকু একটা মান আছে, এটাই হচ্ছে সরণের মান, কারণ এটা এন্ডিং পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। অনুরূপ ভাবে এটা স্টার্টিং, এটা এন্ডিং, এটা হয় 5, এটা 5-এর কম হবে, লেস দেন 5, এটা 7 হবে। আর দেখো এটা হবে কি 4 - 2 =
2। দেখো ভাই, এখন আমরা যদি 4 ইজ ইকুয়াল পি ভেক্টর ধরি আর 3 ইজ ইকুয়াল কিউ ভেক্টর ধরি, 4 ইজ ইকুয়াল পি ভেক্টর, 3 ইজ ইকুয়াল পি ভেক্টর। আচ্ছা ভাই, এখন আমরা কি বুঝতে চাই যে আমরা যদি দুটি ভেক্টর আমাদের দেওয়া থাকে তাহলে কখন বুঝবো যে এটা এখন সর্বোচ্চ মান হবে, অর্থাৎ দুটি ভেক্টর দেওয়া থাকলে কিভাবে বুঝবো বা কি করলে আমরা তার সর্বোচ্চ মান পাবো, কিভাবে বুঝবো বা ওই ভেক্টর দ্বয়টি কি করলে আমরা তার সর্বোচ্চ মানটা পাবো, যোগ করলে, বিয়োগ করলে, কি করলে সেটাই দেখবো। ওকে, তো দেখো সর্বোচ্চ মান এখানে কত আছে, 5 এর থেকে কম, 5, 7 আর 2, অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ মান। অর্থাৎ যদি ভেক্টর যোগ করি তাহলে সর্বোচ্চ মান এখানে আছে 7, আর 7 কখন, যখন 4 যোগ 3 হয়েছে, অর্থাৎ এই পি ভেক্টর যোগ কিউ ভেক্টর যখন হয়েছে তখন সর্বোচ্চ মান। এখান থেকে আমরা বলতে পারি যে একটা দুটি ভেক্টর থাকলে তাদের তখনই সর্বোচ্চ মান পাওয়া যাবে যখন তারা জাস্ট যোগ আকারে থাকবে, যখন তারা জাস্ট যোগ আকারে থাকবে। তাহলে এই পি ও কিউ ভেক্টর কখন সর্বোচ্চ মান পাওয়া যাবে, যখন জাস্ট এই পি ভেক্টর যোগ কিউ ভেক্টর থাকবে, তখনই কেবল এদের সর্বোচ্চ মান পাওয়া যাবে, তখনই কেবল সর্বোচ্চ মান পাওয়া যাবে। আমরা এখন দেখলাম যে কিভাবে দুটি ভেক্টর দেওয়া থাকলে তাদের সর্বোচ্চ মান পাওয়া যায়। সর্বোচ্চ মান পাইতে জাস্ট তাদের যোগ করে দিতে হয়। ওকে, এখন আমরা ভাবতেই পারি যে তাহলে কিভাবে দুটি যদি ভেক্টর আমাদের কাছে থাকে তাদের সর্বনিম্ন মানটা পাওয়া যাবে। তো আমরা দেখো সর্বোচ্চ মান পাওয়ার জন্য কিন্তু ভেক্টর দ্বয় যোগ করছি, সর্বোচ্চ মান পাওয়ার জন্য ভেক্টর দ্বয় জাস্ট যোগ করে দিয়েছি। এখন দেখো এর ভিতরে সর্বনিম্ন মান কোনটা। এখন তোমরা বলতে পারো যে ভাই এখানে তো 2 আছে, এখানে তো 2 আছে, 3 তো নাই। ওকে, তাহলে একটা কাজ করি, আমরা 3 বানাই। এখন দেখো এখানে আছে 5 এর থেকে কম বাট 1 এর থেকে বেশি, এটা আমরা বুঝতেই পারতেছি, কারণ এইটা যদি পুরো এখানে লাগতো তখন এইটুকু 1 হইতো, কিন্তু এটা যখন উপরে আছে তার মানে 1 এর থেকে বেশি হবে, এটা আমরা বুঝতেই পারতেছি। ওকে, এটা দেখো 5, এটা 7 আর এটা 1 আছে, তাহলে সর্বনিম্ন মান কখন পাচ্ছি, এখানে পাচ্ছি। এটা কি করছি আমরা, জাস্ট 4 এর থেকে 3 বিয়োগ করছি, বা যদি এটা এই পি কিউ ধরে করি তাহলে জাস্ট পি এর থেকে কিউ আমরা বিয়োগ করছি, বিয়োগ করে সর্বনিম্ন মান পাইছি। তাহলে এখন তোমরা বলতেই পারো যে সর্বনিম্ন মান আমরা তখনই পাবো, বা দুটি ভেক্টর যদি একসাথে দেওয়া থাকে তাদের সর্বনিম্ন মান আমরা তখনই পাবো যখন কেবল তাদের ডিরেক্ট বিয়োগ, যখন কেবল তাদের জাস্ট বিয়োগ করে দিব, তাহলে সর্বনিম্ন মানটা পাবো। সর্বনিম্ন মান তখনই পাবো যখন কেবল তাদের বিয়োগ করে দিব। আচ্ছা, এই জিনিসটা তাহলে লিখেছি যে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর হলে এর সর্বনিম্ন মান পাওয়া যাবে। দেখো আজকে পড়ার বিষয় ছিল মূলত ভেক্টরের যোগ বিয়োগ। তো ভেক্টরের যোগ বিয়োগ তো পড়াইলাম প্রথমে, যে ভেক্টরের যোগ আমরা দেখো কতগুলো ওয়েতে করতে পারি। তার ভিতরে আজকে মেইনলি টপিক ছিল পিথাগোরাস এর দেখানো। তো পিথাগোরাস এর দেখাইলাম, তারপরে আমরা আরেকটা বিষয় শিখলাম যে কখন দুইটা ভেক্টর দেওয়া থাকলে কখন আমরা তাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে পারি।
সিম্পলি ভাবে যখন মাত্র আমরা দুইটা ভেক্টরকে জাস্ট যোগ করে দিব, অন্য কোনো ফর্মুলা নাই, জাস্ট যোগ, পি যোগ কিউ বা 4 যোগ 3, পি যোগ কিউ ভেক্টর যখন করে দিব তখনই কেবল তাদের সর্বোচ্চ মানটা পাবো। আর যখন আমরা পি মাইনাস কিউ করবো, অর্থাৎ সর্বনিম্ন মান যখন আমরা বের করার ট্রাই করব, জাস্ট পি মাইনাস কিউ করে দিব, 4 বিয়োগ 3 ইজ ইকুয়াল 1, এটা হচ্ছে সর্বনিম্ন মান। আশা করি তোমরা ভেক্টরের যোগ বিয়োগ এবং সর্বনিম্ন মান বিষয়ে সবকিছু তোমরা ভালোভাবে শিখতে পারছো। এর মাধ্যমে আমাদের টপিক 5 শেষ হলো, নেক্সটে আমাদের টপিক 6 আসছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের দ্বারা অনেক ভালো আছি। তো আমি পড়াইতেছিলাম তোমাদের সিরিজ ফার্স্ট পার্ট চ্যাপ্টার 2 ভেক্টর। তো টপিক 6, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তো 5 নম্বর টপিক থেকে আমরা জেনে আসছি যে আমরা ভেক্টর সাধারণ নিয়মে যোগ করি না, এটা বীজগাণিতিক নিয়মে না হয়ে জ্যামিতিক নিয়মে হয়ে থাকে। তো 5 নম্বর টপিক আমরা দেখছি যে পিথাগোরাসের মাধ্যমে আমরা কিভাবে একটা ভেক্টরকে যোগ করতে পারি। তো দেখো টপিকটা আবার একটু ঘুরে আসি। সে এদিকে তুমি 4 গেলা, এদিকে তুমি 3 গেলা, এর ভেক্টর যোগ হবে হচ্ছে এইটুকু, অর্থাৎ 5 √4 স্কোয়ার বিয়োগ 3 স্কোয়ার 5। এটা আশা করি সবাই বুঝতে পারছো এর আগের ক্লাস থেকে। তো দেখো এখানে কিন্তু আমরা ভেক্টর কিভাবে যোগ করছি, ভেক্টর যোগ করছি পিথাগোরাসের সাহায্যে। জাস্ট এই সরণের মানটুকু বের করলে ভেক্টর যোগের কাজটুকু আমাদের হয়ে গেছে। দেখো এখানে যেহেতু আমরা সরণের টপিকটা অ্যাপ্লাই করে যোগফল বের করছি, তার মানে এটা অবশ্যই ভেক্টর যোগ হয়েছে, এটা তো ক্লিয়ার। আর সেকেন্ড কথা, যেহেতু বের করতে আমাদের পিথাগোরাসের হেল্প লাগছে, অর্থাৎ এই পুরোটুকুকে আমরা ত্রিভুজ ধরতেই পারি, পুরোটুকুকে আমরা ত্রিভুজ ধরতেই পারি। তো দেখো আমরা সরণ কিভাবে বের করছি, যে 4 যোগ 3, এই দুইটা সরণ হয়েছে 5। অনুরূপ ভাবে যদি ত্রিভুজ তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যে এবি এবি প্লাস বিসি ইজ ইকুয়াল এসি হয়েছে। তাহলে দেখো সরণের ক্ষেত্রে যদি বলো তাহলে 4 যোগ 3 ইজ ইকুয়াল 5 হয়েছে। অনুরূপ ভাবে আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রে দেখি তাহলে এবি যোগ বিসি ইজ ইকুয়াল এসি হয়েছে। এই লেখাটাকে আমরা একটু জুম করি, জুম করলে এবি যোগ বিসি ইজ ইকুয়াল এসি। তাহলে আমরা দেখো এখন কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রেও যোগফলটা পেয়ে গেলাম, যে এবি যোগ বিসি ইজ ইকুয়াল এসি। দেখো এখন কিন্তু আমরা বলতেই পারি যে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, অর্থাৎ এবি ও বিসি, এবি ও বিসি, তাহলে যদি কোনো ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু দ্বারা আমরা দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করি, ভেক্টরের মান ও দিক প্রকাশ করি, তাহলে তৃতীয় বাহু দ্বারা ওই ভেক্টর দ্বয়ের যোগফলের মান ও দিক প্রকাশ করা যাবে। আচ্ছা ভাইয়ারা, এখানে দেখো যে এবিসি ত্রিভুজে দেখো এবি আমরা একটা ভেক্টর ধরছি আর বিসিও একটা ভেক্টর ধরছি, যার মানগুলা দেওয়া আছে। তো এই ভেক্টর যে ধরছি তাদের লব্ধি কোনটা হয়েছে, তাদের লব্ধি হয়েছে এসি বাহুটা, তাদের লব্ধি হয়েছে এসি বাহুটা। অতএব আমরা এই ত্রিভুজ থেকে এটা বলতেই পারি যে একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা যদি কোনো দুটি ভেক্টর রাশির মান ও দিক প্রকাশ করে, তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি ওই ভেক্টর রাশিদ্বয়ের যোগফলের লব্ধি ও দিক প্রকাশ করবে। তাহলে এখন আমরা সূত্রটা লিখে ফেলি।
দেখো যেটা বলছিলাম জাস্ট সেটাই লিখছি, যে কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করা হয়, তবে ত্রিভুজের তৃতীয় বাহুটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক প্রকাশ করবে। অর্থাৎ এ বি দুটি বাহু এ বি আর বি সি যদি কোনো দুটি ভেক্টর রাশি হয়, তাহলে এসি বাহু অর্থাৎ তৃতীয় বাহুটি হবে এই এ বি আর বি সি ভেক্টর রাশির লব্ধির মান ও দিক। দেখো আমরা ফার্স্টে দেখছিলাম কি, যে 4 যোগ 3 ইকুয়াল 5, এক্স্যাক্টলি এটা হচ্ছে সরণের एग्जांपल। এখন দেখো সরণ নামটাই কিন্তু ভেক্টর রাশি, কারণ ভেক্টর রাশির উদাহরণের ভিতরে সবচেয়ে আমরা সহজ এবং প্রাণবন্ত যে एग्जांपलটা পাই সেটা হচ্ছে সরণ। তার মানে সরণ বলাতেই আমরা বুঝতে পারতেছি যে এটা ভেক্টর রাশি। বাট দেখো এ বি প্লাস বিসি ইকুয়াল এসি, বা দেখো এটাকে আমরা বড় করে লিখছি যে এ বি প্লাস বিসি ইকুয়াল এসি। এখানে কিন্তু আমাদের ভেক্টর রাশি বুঝবো কিভাবে, এরকম কোনো চিহ্ন বা কথা উল্লেখ নাই। এখানে কিন্তু সরণটা উল্লেখ আছে, যে এটা হচ্ছে সরণের মান, অর্থাৎ সরণ উল্লেখ থাকলে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে ভেক্টর রাশির মান। কিন্তু এখানে কিন্তু দেখো আমাদের কোনো বোঝার ক্ষমতা নাই যে এটা একটা ভেক্টর রাশি। সো এখানে এমন কিছু একটা নাম দেওয়া লাগবে বা কোনো চিহ্ন দেওয়া লাগবে, যার কারণে আমরা বুঝতে পারবো ভেক্টর রাশি। তো দেখো আমরা এখানে জাস্ট চিহ্নটা দিয়ে নেই। দেখো এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা একটা ভেক্টর রাশি। তার মানে এখন থেকে ভাইয়ারা এটা মাথায় সবসময় রাখবা যে ভেক্টর রাশি প্রকাশ করবো যখনই, তখনই মাথায় একটা তীর চিহ্ন বা আমরা যে আগের ক্লাসে পড়ছি বিভিন্ন চিহ্নগুলো আছে ওগুলো দিতে হবে। এখন দেখো ভাই সূত্রটা খেয়াল করো, যে কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করে। দেখো দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করে। ফার্স্ট অফ অল এখানে মান, আমরা দেখো এখানে কিন্তু সবসময় মান দেখতে পাচ্ছি, কিন্তু এই ত্রিভুজে কিন্তু আমরা কোনো দিক দেই নাই। এই তীর চিহ্নগুলা জাস্ট এমনি তোমাদের সরণ বোঝানোর জন্য দিয়েছিলাম। এক্স্যাক্টলি ভেক্টরের যে দিকটা সেটা কিন্তু আমরা দেই নাই, তার মানে এগুলো এখন আমরা মুছে নিই। ওকে, কিন্তু ভেক্টরের দিকটা আমরা দেই না। এখানে কিন্তু লেখা আছে দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করবে, কিন্তু আমরা জাস্ট মানটা রাখছি, দিকটা আমরা প্রকাশ করি নাই। তার মানে এখন আমরা দিকটা প্রকাশ করি। দেখো আমরা কোন দিক গেছিলাম, আমরা গিয়েছিলাম এ থেকে বি তে, কারণ দেখো এখানে যে এবি ভেক্টর আছে এ থেকে বি তে, তার মানে এই দিক এরকম হবে। আর হচ্ছে বিসি, দেখো বিসি আমরা কতটুকু গেছিলাম, বিসি গেছিলাম বি থেকে সি তে। আর দেখো সরণটা হয়েছিল কোন দিকে, এ থেকে সি তে। সরণ কিন্তু এ থেকে সি তে, কারণ সরণের ক্ষেত্রে আমরা আগেই পড়ছি যে সরণ হচ্ছে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব। তার মানে সরণ হয়েছিল এ থেকে সি তে। দেখো এখানে এ বি আর বি সি কিন্তু একই ক্রমে আছে, এ বি আর বি সি একই ক্রমে আছে। এখন বলতে পারো হ্যাঁ একই ক্রমে মানে কি, এটা তো আগে বুঝি নাই। আচ্ছা একই ক্রমে মানে বুঝাই, ওকে। আচ্ছা দেখো একই ক্রমে বোঝানোর আগে আমরা একটা গল্প থেকে আসি। তো চলো, আপাতত তুমি এখন অনেক বড় লোক, তোমার অনেকগুলা গাড়ি আছে, তো তুমি এখন শো অফ করবা গাড়িগুলারে, শো অফ করবা, বলতেছো যে গাড়িগুলা যেন একটার পর একটা থাকে, একটার পর একটা সিরিয়ালি থাকে। ওকে, দেখো সে তুমি এই তিনটা গাড়ি তুমি সিরিয়ালি রাখতেছো। দেখো সিরিয়াল, এখন বলতে পারো ভাই সিরিয়াল, সিরিয়াল মানেই কিন্তু ক্রম, ভাই অন্য কিছু না, জাস্ট ক্রম মানে সিরিয়াল, একই ক্রম মানে একই সিরিয়াল। ওকে, দেখো একই ক্রম মানে একই সিরিয়াল, এটা বোঝো। আচ্ছা দেখো তাহলে তুমি যখন বলতেছো সিরিয়ালে রাখো, তার মানে দেখো একটার পিছে আর একটার মাথা, একটার পিছে আর একটার মাথা, আবার একটার পিছে আর একটার মাথা। তার মানে সিরিয়ালি মানে কি,
একটার পিছনে আর একটার মাথা, একটার পিছনে আর একটার মাথা। এটা আশা করি আর ভুল হবে না, এই গল্পের মাধ্যমে মনে রাখবা। তুমি বড়লোক হয়েছিলা, পরে তুমি অনেকগুলো গাড়ি কিনছিলা, সেগুলো শো অফ করবা। তো সিরিয়ালি যখন করবা তখন হচ্ছে একটার পিছে আর একটার মাথা দিবা, একটার পিছে আর একটার মাথা। তো এখন দেখো একই রকমের বলতে কি বোঝায়, যে একটার পিছে আর একটার মাথা। দেখো এই যে ভেক্টরটা আছে, দেখো এই ভেক্টর, দেখো এটার কিন্তু এইটার পিছ অংশ আর এটা কিন্তু সামনের অংশ। তো একটার পিছে দেখো এই ভেক্টরের মাথা, বুঝতে পারতেছো কিনা? দেখো একটার পিছে আর একটার মাথা, অর্থাৎ দেখো বিসি এর পিছের অংশে এস এস এ বি এর মাথা। তো এরকম যদি থাকে ওটারই তুমি বলতে পারো কি একই ক্রমে বা সেম সিরিয়াল, সেম সিরিয়াল বা একই ক্রম। তো দেখো তুমি সংজ্ঞার ভিতর মান ও দিক আছে, বাট তুমি এখানে চিহ্ন দিচ্ছিলে না, এখন কিন্তু তুমি চিহ্ন দিয়ে ফেলছো অলরেডি, যে এ বি আর বিসি হচ্ছে একই ক্রমে থাকবে। আর একই ক্রমে বা একই সিরিয়ালে থাকার জন্য একটার পিছে আর একটার মান থাকতে হবে। তো এখন তাহলে দেখো এই সংজ্ঞাটার একটুখানি ভুল ছিল, সেটা হচ্ছে এখানে একই ক্রমে লিখতে হবে, যে সন্নিহিত বাহু দ্বারা যদি একই ক্রমে, একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করলে। এখন দেখো সরণের ক্ষেত্রে কি হয়েছিল, সরণের মানটা হচ্ছে এ থেকে সি এর দিকে, এ থেকে সি এর দিকে, এটা তো বুঝতে পারছো। তো এখন দেখো তাইলে এ বি আর বি সি হচ্ছে একই ক্রমে বা সেম সিরিয়াল বা একই দিকে, এটা বুঝলাম। এখন দেখো এসি আর বিসি, এসি আর বিসি কি একই দিকে? দেখো তুমি এটা একটু কাইটা, এইদিকে তুমি কাইটা, এখান যদি তুমি একটু কাইটা আনো তাহলে দেখো এটা হচ্ছে এসি আর এটা হচ্ছে বিসি। দেখো আমরা একই ক্রমে বা সেম সিরিয়ালে বলতে বুঝছিলাম যে একটার মাথা আর একটার পা, একটার মাথা আর একটার পা, একটার মাথা আর একটার পা। তাহলে দেখো এসি এর মাথা কিন্তু এইটা, কিন্তু দেখো বিসি এর মাথাও, বিসি এর মাথাও ওইটা, এসি এর মাথাও যেটা বিসি এর মাথাও ওইটা। কিন্তু আমরা বলছিলাম কিন্তু যে একটার মাথা আর একটার পা সেম হওয়া লাগবে, একটার মাথা আর একটার পা সেম হওয়া লাগবে। সো এই দৃষ্টিতে দেখো এসি আর বিসি কিন্তু একই ক্রমে না, এরা তাহলে কি ক্রমে? বিপরীত ক্রমে। তার মানে একই ক্রমে হওয়ার জন্য একটার পা আর একটার মাথা সেম থাকা লাগবে, বা একটার পিছনে আর একটার মাথা থাকতে হবে, একটার পিছনে আর একটার মাথা থাকতে হবে। যেটা মনে রাখো, একটার পা আর একটার মাথা সেম জায়গায়, বা একটার পিছনে আর একটার সামনে থাকা লাগবে। তো আমার মনে হয় ইজি হয় যদি একটার পা আর একটার মাথা সেম রাখো, এটাই মনে হয় ইজি হবে। তো একটার পা আর আরেকটার মাথা যদি সেম থাকে তাহলে একই ক্রম। বাট দেখো এখানে কিন্তু দুইটারই মাথা সেম। এখন মনে রাখো যে যদি কোনো কিছুর একটার মাথা আর একটার পা যদি এক জায়গায় না হয়, তাহলে কখনোই সেটা একই ক্রমে হয় না। একই ক্রমে হওয়ার জন্য জাস্ট ওই একটার মাথার আর একটার পাই এক জায়গায় হতে হয়, না হলে যেরকম ভাবে থাকুক সেটা বিপরীত ক্রমে হয়ে যায়। তাহলে দেখো এ বি আর বিসি যদি একই ক্রমে হয়, বাট এ সি আর বিসি একই ক্রমে নয়, বিপরীত ক্রমে। তার মানে এসি এই বাহুটা, এই দুইটা বাহুর কি এ বি আর বিসি বাহুর বিপরীত ক্রমে আছে। তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করে। তাহলে দেখো আমাদের সূত্র মূলত এইটুকু। এখন দেখো সূত্র একদম ক্লিয়ার, বুঝতে পারবে না। দেখো যে কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি, অর্থাৎ কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করলে, একই ক্রমে যদি দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি, এই তৃতীয় বাহুটি এই বিপরীত ক্রমে দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে।
আশা করি এই চিত্রটা এন্ড এই সূত্রের মাধ্যমে পুরোটাই ক্লিয়ার হচ্ছে। এরপরেও যদি তোমরা না বুঝো কমেন্ট করবে, আমি আবার দরকার হলে বুঝিয়ে দেবো, আবার যদি একটা ক্লাস দিব এই বিষয়ে, বাট কমেন্ট করবা না বুঝতে। এখন ভাই দেখো, অনেকেই বলতে পারো যে ত্রিভুজ সূত্র হওয়ার জন্য কি জাস্ট এই সমকোণী ত্রিভুজ হওয়া লাগবে? না ভাই, সমকোণী ত্রিভুজ হওয়া লাগবে না, যে কোনো ত্রিভুজ হলেই চলবে। দেখো তোমরা এর আগের টপিকও দিচ্ছ যে সরণ বা এই সরণের মাধ্যমে যখন ভেক্টর রাশির যোগটা নির্ণয় করি, সেটা শুধু সমকোণী ত্রিভুজ না, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই পসিবল। তো আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই এই ত্রিভুজ সূত্র ইউজ করে ভেক্টরের মানটা বের করতে পারি। বাট আমাদের এই যে দিকগুলা, এই চিহ্নগুলা একদম কারেক্ট টু কারেক্ট প্রকাশ করা লাগবে। চিহ্নগুলা না প্রকাশ করলে কোনো ভেক্টরের মান বা দিকই আমরা নির্ণয় করতে পারবো না। তো দেখো আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়গুলো বোঝার ট্রাই করি। দেখো ভাই, আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ভেক্টরের ত্রিভুজ সূত্রটা আরো ক্লিয়ার ভাবে বোঝার ট্রাই করি। তো দেখো, এটা আমরা এর আগে দেখছিলাম যে এই ক্ষেত্রে এটা হবে হচ্ছে লব্ধি ভেক্টর, আর এটা সমান হচ্ছে আর ভেক্টর ইজ ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন এই ক্ষেত্রে দেখো, সেকেন্ডের ক্ষেত্রে জাস্ট ত্রিভুজের এটা যোগ করে দিব, যোগ করে দেওয়ার পরে দিক কোনটা হবে? দেখো, দিক কিন্তু এইটা হবে, কারণ বিপরীত ক্রমে, বিপরীত ক্রমে মানে দুইটার মাথা একসাথে, বিপরীত ক্রমে মানে দুইটার মাথা একসাথে, আর একই ক্রমে মানে একটার মাথা আর একটার পা, একটার মাথা আর একটার পা। বিপরীত ক্রম মানে দুইটার মাথা একসাথে, আর একই ক্রমে মানে একটার মাথা আর একটার পা। দেখো ভাই, একই ক্রম আর বিপরীত ক্রম বোঝার জন্য একটা আমরা এক্সাম্পল দিতে পারি। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি কারণ একই ক্রম আর বিপরীত ক্রমটা বোঝা খুব ইম্পর্টেন্ট, না হলে তুমি ত্রিভুজের কিছুই বুঝতে পারবে না। তো একই ক্রম বিপরীত ক্রম বোঝানোর জন্য দেখো একটা বাস্তব এক্সাম্পল হচ্ছে, দেখো তোমরা স্কুলে যখন পড়তা তখন কিন্তু তোমাদের অ্যাসেম্বলি হতো। অ্যাসেম্বলি হইতে যারা তোমাদের ভদ্র স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট, তারা কি সবকিছু মেনটেন করতো, অর্ডার অনুযায়ী সবকিছু সিরিয়াল বাই সিরিয়াল বা ক্রম অনুযায়ী সব মেনটেন করতো। তার মানে একই ক্রম মানে হচ্ছে একজন পরে আরেকজন, একজনের পরে আরেকজন। অনুরূপ ভাবে যে একই ক্রম মানে হচ্ছে তোমার একজনের মাথা আর একজনের পা, একজনের মাথা আর একজনের পা। কিন্তু আবার দেখো, তোমাদের ভিতরে কিছু দুষ্ট পোলাপাইন আছে যারা কি করতো, যেটা বলতো তার উল্টাটা করতো। যখন বলতো যে দুই মাথা ফাঁকা করো, তখন দেখতা যে দুইজনটা মাথা একসাথে করতো। মানে এরা বিপরীতমুখী, এরা যা বলবে তার বিপরীতটা আচরণ করবে। অর্থাৎ এখানে বিপরীত ক্রম বললে দুই মাথা এক জায়গায় হবে, অর্থাৎ এটা বিপরীত ক্রম বললে দুই মাথা এক জায়গায় হবে। আশা করি বুঝতে পারছো। তাই দেখো, আমরা বিপরীত ক্রম বুঝবো কখন? যখন আমরা দুই মাথা একসাথে করে দিব। দেখো, এখানে আমরা দুই মাথা একসাথে করে দিছি, এটা হচ্ছে বিপরীত ক্রম, এখানেও এটা হচ্ছে বিপরীত ক্রম। অনুরূপ ভাবে দেখো, তাহলে এই দুটার ক্ষেত্রে লালটা হচ্ছে বিপরীত ক্রম। অন্যভাবে দেখো যে এটা কিন্তু একই ক্রম, কারণ একই ক্রম মানে একজনের মাথা আর একজনের পা। দেখো, এ পি ভেক্টরের মাথা আর পি ভেক্টরের পা, অর্থাৎ এটা হচ্ছে একই ক্রম। অনুরূপ ভাবে এটাও কিন্তু দেখো একই ক্রম। এটা আশা করি এই দুইটা বুঝতে পারছো। আর এটাও বুঝলা যে কোনো একটা ত্রিভুজে যে দুটি যে ভেক্টর থাকবে, সেই ভেক্টর যে দুটি বাহু দ্বারা নির্দেশ করবে তাদের মধ্যবর্তী মধ্যে 90 ডিগ্রি হওয়া লাগবে, এর কোনো কথা নাই, যে কোনো কোণই হইতে পারে। বাট এই ক্রম গুলা যদি মেনটেন করে যে তারা দুজন যদি একই ক্রমে থাকে, এবং যদি বিপরীত বিপরীতে বাহুটা রয়েছে, ওই বাহুটা যদি বিপরীত ক্রমে থাকে, তাহলেই তারা কেবল ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। ওকে, তাহলে এই দুইটা তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো এই এই চিত্রের ক্ষেত্রে দেখো, এই চিত্র দুইটা কিন্তু প্রায় সেম। আচ্ছা, আমরা একটা মুছে দিই, সরি ভুললে দুইটা। হ্যাঁ, এখন এটা দেখো, এই ক্ষেত্রে দেখো দুইটারই কিন্তু দেখো, দুইটা কিন্তু মাথা একসাথে আছে, দুইটারই কিন্তু মাথা বা পা যেটাই হোক একসাথে আছে। তার মানে
এখানে কিন্তু মনে হইতেছে আমরা যে এটা হচ্ছে বিপরীতমুখী, কারণ দুইটারই পা বা মাথা যে কোনো একটা, এটা যেরকম দুইটারই পা একসাথে আছে। এখন তোমরা ধরো অ্যাসেম্বলি করতেছো, ওরকম দুইটা পা একসাথে করে রাখছে, তারপর তো তোমার ফিজিক্যাল একদম পিটায় পিটায় দুজনে আলাদা করে দিচ্ছে। দুইজনের যখন আলাদা করে দিচ্ছে তখন দেখো এইটা এখানে ট্রান্সফার হয়ে এরকম হয়ে গেল। এখন এই পিটা যদি ট্রান্সফার করে দাও একবার, তাহলে দেখো এখন কিন্তু আবার ঠিকই ভালো হয়ে গেছে, সে সাতটা এখন ভালো হয়ে যায়। তোমার দেখো একই ক্রমে হয়ে গেছে, সিরিয়াল মেনটেন করতেছে। সো আমরা যদি এরকম কোনো কিছু দেখি যারা দুষ্টামি করতেছে, বিপরীত ক্রমে আছে, তো তাইলে আমরা কি করব, এইটারে অপোজিটে পাঠিয়ে দেবো, পিডায়া অপোজিটে পাঠিয়ে দিয়ে দেখো এখন কিন্তু ঠিকই একই ক্রমে আছে। দেখো এই যে একটার মাথা আর একটার পা একই ক্রমে আছে। তাহলে এখন দেখো একই ক্রমে থাকলে এইটার ভেক্টর যোগফল হচ্ছে এই, এইটার ভেক্টর যোগফল হচ্ছে এইটা। আর দেখো ঠিকই এখন এখানেও বিপরীত ক্রমটা মিলে গেছে। দেখো এখন দেখো এই চিত্র আর এই চিত্র কিন্তু সেম হয়ে গেল প্রায়। বুঝতে পারছো তো? তো আমাদের মেইন চিত্রটা ছিল কিন্তু তোমার এইটা, বাট আমরা একটু কনভার্ট করলাম, কনভার্ট করে এখন আমরা দেখো এইটা কিউ ভেক্টর আর এটা হচ্ছে আর ভেক্টর, সবুজটা হচ্ছে আর ভেক্টর। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো এটা নিচ দিক আছে, তো তোমাদের মনে হতে পারে নিচ দিক আছে তাহলে আবার কেমনে কি হবে। প্রায় সমস্যা নেই, নিচ দিক আছে, জাস্ট তুমি এখান থেকে একটা দুই মাথা এক করে দিবা, মানে বিপরীতমুখী করে দিবা, তাহলে এটাই হবে আর ভেক্টর অর্থাৎ লব্ধি পি কিউ। আশা করি তোমরা এই টপিক 6 ত্রিভুজ সূত্রটা বুঝতে পারছো। এন্ড তোমাদের এই যে এক্সাম্পলের মাধ্যমে যাবে ইজি করে দিলাম। তারপরে তোমাদের ফার্স্টে এই একই ক্রমে আর বিপরীত ক্রম বোঝার জন্য ফার্স্টে একটা আমরা এক্সাম্পল দিছিলাম যে গাড়ির সিরিয়ালের বিষয়টা। তারপরে আরো সহজভাবে বোঝানোর জন্য আমরা অ্যাসিম্পলির যে এক্সাম্পলটা দিলাম। তো আবার বলতেছি একই ক্রম আর বিপরীত ক্রম হচ্ছে অ্যাসিম্পলি। দেখো যারা ভদ্র স্টুডেন্ট তারা কি সিরিয়াল মেনটেন করে, অর্থাৎ একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, এইটা হচ্ছে একই ক্রম। আর বিপরীত ক্রম হচ্ছে যারা দুষ্ট স্টুডেন্ট আছে, তারা দেখবা যেটা বলবে তার উল্টাটা করবে। যদি বোঝা রাখছে যে তোমরা সিরিয়াল মেনটেন করো, তো দুই পা বা দুই মাথা এক করে রাখছে, দেখো এখানে যেরকম দুই মাথা একজনের এক করে রাখছে, তো এটাই হচ্ছে বিপরীত ক্রমে। আর এরকম ভাবে যদি থাকে তাহলে আমরা দেখো এটাকে জাস্ট এটা পিডায়া এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলে দেখো এখন কিন্তু ঠিকই সোজা হয়ে গেছে, মানে পিটানি খেয়ে সবকিছু ঠিক হয়ে যায়। তো আমরাও এই ভেক্টরকে পিটা এখানে নিয়ে আসবো, নিয়ে আসা দেখো যোগ করে দিলেই আমরা বিপরীত ক্রমে আর ভেক্টরটা পাচ্ছি, যেটা হচ্ছে পি ও কিউ ভেক্টরের মান অধিক প্রকাশ করতেছে। আশা করি ত্রিভুজ সূত্র নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। দেখো ভাই এতক্ষণ আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র পড়ছি বা ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র আছে সেটা পড়ছি। এখন আমরা বলবো যে ভেক্টর যোগফলের যে বহুভুজ সূত্রটা আছে। আচ্ছা দেখো বহুভুজ সূত্র আছে সেটা বলবো। তো বহুভুজ সূত্র পড়ার আগে আগে আমাদের বুঝতে হবে বহু শব্দটা কি। জাস্ট আমরা একটা ভেক্টরের তো যোগ হয় না, সর্বনিম্ন দুইটা ভেক্টর লাগে। তো দুইটা ভেক্টর যোগের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক থিওরি দেখলাম, যে পিথাগোরাসের থিওরি, তারপরে তোমার ত্রিভুজ সূত্রের থিওরি, আবার এরপরে সামান্তরিক সূত্রের থিওরি, সেটাও দেখবো দুইটা ভেক্টরের যোগফলের ক্ষেত্রে। বাট এখানে কিন্তু বহু বহু মানে কি বোঝায়, যে দুইয়ের বেশি হলে সেটা বহু হয়ে যায়, দুইয়ের বেশি হলে সেটা বহু হয়ে যায়, দুইয়ের বেশি ভেক্টর হলেই মানে তোমাদের এই বহুভুজ সূত্র অ্যাপ্লাই করতে হবে। দুইয়ের বেশি ভেক্টর হলেই বহুভুজ সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, দেখবা ইজিলি সব বেরিয়ে আসবে। ওকে, তো বহুভুজ সূত্রটা বোঝার জন্য আমরা আগে একটা এক্সাম্পল দেখি। দেখো আচ্ছা দেখো এখানে কি বলছে, যে দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে দেখো এখানে আমরা মূলত ভেক্টর দিছি কয়টা, দেখো
দেখো আমরা এখানে কিন্তু দিচ্ছি দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে, এখানে আমাদের অবশ্যই দুইয়ের অধিক ভেক্টর আছে, ভেক্টর আছে আমাদের মোট 5টা। ওকে, দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে, এই প্রথম যে ভেক্টরের শীর্ষবিন্দু কোনটা, এটা শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের এই পাদবিন্দু দেখো। আবার দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে 2 নাম্বার ভেক্টরের যে শীর্ষবিন্দু এর সাথে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, এই 3 নাম্বার যে ভেক্টরটা আছে তার এই পাদবিন্দু দেখো। এবং এভাবে এভাবে মানে সবগুলোর ক্ষেত্রেই সেম। আচ্ছা, এভাবে দেখো, এভাবে ভেক্টর গুলোকে একই ক্রমে সাজালে, একই ক্রম মানে দেখো একই ক্রম কিন্তু আবার আসলো এখানে, একই ক্রমটা আবার আসলো। দেখো একই ক্রম মানে কি বলতেছিলাম, যে একটার মাথা আর একটার পা থাকবে। দেখো এই পয়েন্টটাতে কি হচ্ছে, একটার মাথা, পি এর মাথা আর কিউ এর পা একসাথে হয়েছে। আবার এই পয়েন্টটাতে দেখো কিউ এর মাথা আর আর এর পা একসাথে হয়েছে। আবার এই পয়েন্টটাতে দেখো আর এর মাথা এস এর পা, সব পয়েন্টটাতেই দেখো সেম। তাহলে একই ক্রমে সাজালে যে বহুভুজ তৈরি হয়, এটা কিন্তু দেখো একটা আসলে বহুভুজ হচ্ছে, বহুভুজ তৈরি হয় তার শেষ বাহুটি, অর্থাৎ দেখো তার এই বাহুটি, এটা হচ্ছে বহুভুজটার শেষ বাহু, শেষ বাহুটি বিপরীত ক্রমে, দেখো এখানে কিন্তু লেখা আছে বিপরীত ক্রমে। অর্থাৎ বিপরীত ক্রমে মানে কি, আমাদের মাথা মাথা বা দুইটার পা একসাথে করা লাগবে। তাহলে দেখো এখন যে কোনো একটা বিন্দুতে, দুই বিন্দু যে কোনো একটা বিন্দুতে করলে হবে, এখানে যেরকম মাথা আছে তাহলে এখানেরও মাথা একসাথে করা লাগবে। যে কোনো একটা বিন্দুতে করলে অপর বিন্দুতে অটোমেটিকলি হয়ে যায়। দেখো এখানে যেরকম বিপরীত হয়েছে, সেম দেখো এখানে কিন্তু বিপরীত হয়েছে। এবার যে কোনো একটা বিন্দু আমরা খেয়াল করবো। সো দেখো কি বলছে, শেষ বাহুটি বিপরীত ক্রমে, শেষ বাহুটি, এই শেষ বাহুটি এই বিপরীত ক্রমে, অর্থাৎ এইভাবে বিপরীত ক্রমে ভেক্টর গুলো মানে এই সবটি ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করে, লব্ধির মান ও দিক প্রকাশ করবে। অর্থাৎ যদি এটা যদি তোমরা আমরা এ ভেক্টর ধরি, এ ভেক্টর ধরি, তাহলে এ ভেক্টর সমান কি হবে, পি ভেক্টর যোগ পি ভেক্টর যোগ আর ভেক্টর যোগ এল ভেক্টর যোগ পি ভেক্টর। তাহলে এ ভেক্টর সমান আমাদের কি হচ্ছে, যে পি ভেক্টর যোগ কিউ ভেক্টর, মানে সবগুলা ভেক্টরের যোগফল হচ্ছে। কখন, দেখো দুইটা ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে অন্য যে ভেক্টর গুলো আছে সেগুলো যদি একই ক্রমে থাকে, দেখো এই সব একই ক্রমে যদি থাকে, এন্ড শেষ বাহুটি যদি বিপরীত ক্রমে থাকে, জাস্ট এই দুইটা থিওরি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কেবল আমরা বহুভুজ সূত্রটি অ্যাপ্লাই করতে পারবো। দেখো এটা প্রথমে আমি চিত্র এঁকে দিয়ে তারপরে তোমাদের সূত্রটা লিখতে পারতাম, বাট দেখো এটা কিন্তু যদি চিত্র এঁকে তারপরে যদি বুঝাইতে পারতাম তাইলে আমাদের অনেক সমস্যা হইতো এবং তোমরা সহজে বুঝতে পারতো না। বাট দেখো আগে লিখছি সূত্রটা, এখন কিন্তু সহজে ইজিলি বুঝতে পারতেছো। আচ্ছা, এখন দেখো এই বহুভুজ সূত্রের কিন্তু একটা গোপন ট্রিক্স আছে, সিক্রেট ট্রিক্স, যেটা তোমার সবাই বলবে। দেখো বহুভুজ সূত্র যে আছে এটা কিন্তু এক্স্যাক্টলি একটা ত্রিভুজ সূত্র, এক্স্যাক্টলি এখানে কয়েকটা ত্রিভুজ সূত্র অ্যাড করে আসলে বহুভুজ সূত্র হয়। বহুভুজ সূত্র আসলে অন্য কোনো সূত্র না, জাস্ট ত্রিভুজ সূত্রের সমাহার, কতগুলো ত্রিভুজ সূত্রের সমাহার। দেখো প্রুফ দিচ্ছি, বলতে পারো যে ভাইয়া বলতেছো যে বহুভুজ ত্রিভুজ সূত্রের সমাহার, কিন্তু কেমনে প্রুফ দাও। ওকে, দেখো ভাইয়া ফার্স্ট অফ অল দেখো, আমরা যদি ত্রিভুজ সূত্র মানে কি, আমরা তো দুটি বাহু বেশি কাজ করতে পারবো না ত্রিভুজ সূত্রে, দুটি বাহুই দেখি। ফার্স্টে দেখো এই পি আর কিউ ভেক্টর, পি আর কিউ ভেক্টর থেকে আমরা এদের লব্ধি ভেক্টর কোনটা পাবো, পি আর কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে এটা কি, এটা হচ্ছে আর হচ্ছে পি ভেক্টর যোগ কিউ ভেক্টর। এখন আমরা এটা ধরো মুছে দিই। ওকে, এখন দেখো আমরা আবার দুইটা ভেক্টর নিয়ে কাজ করবো। এখানে তাইলে একটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, আবার এখানে একটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো। দেখো এখানে যদি অ্যাপ্লাই করো তাহলে দেখো এটা হবে কি, পি যোগ কিউ ভেক্টর যোগ
আর ভেক্টর, এই দুইটা থেকে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে পি যোগ কিউ যোগ আর ভেক্টর হচ্ছে। তাহলে এটা এখন আমরা মুছে দিই। এখন দেখো, এখন যদি আবার এই বাহু আর এই বাহু মিলে যদি দেখো এইটা দেখো, তাহলে এই বাহু আর এই বাহু দেখো একই ক্রমে হচ্ছে। একই ক্রমে হওয়াতে দেখো, একই ক্রমে হওয়াতে এই দুইটা ত্রিভুজ সূত্র মেনে চলতেছে। তার মানে এইটুকুর মান কত হবে, যে পি যোগ কিউ যোগ আর যোগ এস। তাহলে দেখো এখন আমরা এটা মুছে দিচ্ছি। এখন দেখো, এটা হচ্ছে পি যোগ কিউ যোগ আর যোগ এস এটা, আর এইটুকু হচ্ছে টি। তাহলে এটা অবশ্যই দেখো বিপরীত ক্রমে আছে, অর্থাৎ এ সমান হচ্ছে এইগুলা যোগফল। তাহলে এ সমান পি যোগ কিউ যোগ আর যোগ এস যোগ টি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে বহুভুজ সূত্রে অন্য কোনো কিছুই নাই, জাস্ট কয়েকটা ত্রিভুজ সূত্র মিলে বলতে পারে একটা শর্টকাট নিয়ম। তো বহুভুজ সূত্রের এই কথায় যে লেখা এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট তোমরা বিষয়টা ফিল করতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা, এটাই হচ্ছে কথা। বুঝতে পারলে অনেক ক্ষেত্রে এমসিকিউ বা সিকিউ যদিও দেয় না, বাট যদি কখনো দিয়ে দেয়, সহজ দিতেই পারে, যদি কখনো দিয়ে দেয় তো তোমরা বুঝে থাকলে ভালোভাবে অ্যান্সার করতে পারবে। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বহুভুজ সূত্রটা আরো ভালোভাবে দেখে গেল। এইদিকে সে বোমাটা বিস্ফোরিত হওয়ার পর এতগুলো ভেক্টর আকারে বের হয়ে গেল। এখন তোমার এটার লব্ধি বের করতে হবে। যেহেতু তোমার এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ভেক্টর আছে, অবশ্যই তুমি এটা ত্রিভুজ সূত্রের মাধ্যমে করতে পারবে না। তোমার তাহলে কি হেল্প নিতে হবে, বহুভুজ সূত্রের হেল্প নিতে হবে। বহুভুজ সূত্রের মাধ্যমে ইজিলি তুমি এটা সলভ করতে পারবে, বাট তার আগে মডিফাই করতে হবে, কারণ এটা কোনো বহুভুজ না। বহুভুজ এটা তোমাদের মডিফাই করা লাগবে। মডিফাই করতে কি, ওই যে মনে আছে, মডিফাই করতে জাস্ট দেখো, ফার্স্টে এই ভেক্টরটা নিলাম, তারপরে এটা নিলাম, তারপরে এটা নিলাম। ওকে, এইটা আছে, দেখো এটা আছে এইদিকে, তার মানে এটা এইদিকে, আবার এটা আছে এইদিকে। এখন দেখো কোনগুলা একই ক্রমে আছে, কোনগুলা বিপরীত ক্রমে আছে, এগুলা তোমাদের মেইনটেইন দেখা লাগবে। দেখো এটা কিন্তু একই ক্রমে আছে, কারণ দেখো একটার মাথা একটার পায়ে একসাথে, এটা একই ক্রমে, এটাও সেম একই ক্রমে আছে, এটাও একই ক্রমে আছে, এটাও একই ক্রমে আছে, এটা দেখো এগুলা সবগুলাই একই ক্রমে আছে। এখন আমরা যদি বহুভুজ সূত্রে অ্যাপ্লাই করতে চাই, অবশ্যই একটা বাহু, মানে যেগুলা তোমার বাদ থাকবে ও সবের একটা বাহু অবশ্যই বিপরীত ক্রমে নিতে হবে। যেটা বাদ থাকবে ও সবের একটা বাহু অবশ্যই বিপরীত ক্রমে নিতে হবে। সো দেখো এখানে যদি তুমি এই বাহুটা কিন্তু বাদ আছে, তুমি চাইলেই এটা বিপরীত ক্রমে নিতে পারো। দেখো তো তুমি চাইলে কিন্তু এটা বিপরীত ক্রমে নিতে পারো। আর বিপরীত ক্রমে যখন নিছো, দেখো এটা কিন্তু বিপরীত ক্রমে, এটাও বিপরীত। তো যে কোনো এক পাশে বিপরীত ক্রমে দিলেই দেখবা তোমার দুই পাশে বিপরীত ক্রম অলরেডি হয়ে গেছে। যেরকম বিপরীত ক্রম মানে যে মাথা মাথা বা পা পা একসাথে, এটা কিন্তু জানো। তো মাথা মাথা দেখা একসাথে করে দিয়ে অটোমেটিকলি পা পা একসাথে হয়ে গেছে। তো বিপরীত ক্রমে দেওয়ার ফলে দেখো এখন এই যে এই ভেক্টরটা যা আছে, এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর এই পাঁচটা ভেক্টরের লব্ধি প্রকাশ করতেছে আমাদের এই ভেক্টরটা। বুঝতে পারতেছো? এখন বুঝতে পারতেছো যে বহুভুজ সূত্র কিভাবে অ্যাপ্লাই হয়। তোমাদের কিন্তু জাস্ট এরকম চিত্র এঁকে দিবে না, এত সহজভাবেও কোথাও কোশ্চেন হবে না। যদি কোথাও কোশ্চেন হয় তো এইভাবে হবে, জাস্ট একটা পয়েন্ট থেকে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো সেটা তোমার মডিফাই করে বহুভুজ সূত্রে অ্যাপ্লাই করা লাগবে। তারপরে একটা আহ, বাহু থাকবে যেটা তোমাদের বিপরীত ক্রমে ধরা লাগবে। তো তারপরে এই বাহুর সমান হবে হচ্ছে এই পাঁচটার যোগফল, বাহু সমান এই পাঁচটার যোগফল। এইভাবে আমরা এরকম কোন একটা যদি রাশি দেখি, তাহলে সেখান থেকে আমরা ভেক্টর যোগ বের করতে পারি, বা এর দিকও আমরা নির্ণয় করতে পারি। এখন দেখো অনেকটা মজা নিয়ে ফিল করে এটার সলিউশন করব, এরকম চিত্র না কি। দেখো ফার্স্ট অফ অল এই বাহুটাকে তুমি
এখানে কনভার্ট করো, এখানে নিলে ওকে। এখানে নিলে দেখো এই দুইটার যোগফল কিন্তু হবে এটা, বুঝতে পারতেছো তো? এই দুইটার ভিতরে যোগ হবে এটা। তাহলে এখন আমি এটা মুছে দিই, ওকে, এটা মুছে দেই। এখন দেখো, এখন যদি তুমি এইটার এটা যদি কাইটা এখানে নিয়ে যাও, তাহলে এটা হচ্ছে আসতেছে এরকম, এটা হচ্ছে তোমার এটার লব্ধি হচ্ছে। এখন দেখো লব্ধি এখন শুধু এই তিনটা। এখন দেখো এই তিনটার ভিতর তোমার এটা যদি আমি এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, তাহলে দেখো কি হচ্ছে। এটা এখানে নিয়ে আসলে এটার লব্ধি হচ্ছে এইটা, এটার লব্ধি হচ্ছে এইটা। আর এখন তোমার যদি মান দেওয়া থাকে তো মান অনুযায়ী এই দুইটার মান বসাবা। তো এটার আছে 6, এটার আছে 5। যেহেতু এটা দেখো একই সরল রেখায় দেখা যাচ্ছে, তো এই দুইটার লব্ধি হবে 6, আর দিক হচ্ছে বিপরীত, বিপরীত দিক আর একই সরল রেখা, তার মানে লব্ধি হবে 6 বিয়োগ 1 ইকুয়াল 5। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে ভাইয়া, যদি তৃতীয় থাকে, তুমি যদি খুব ভালোভাবে ফিল নিয়ে বোঝো যে না আমি এটা পারি, তো তুমি সহজেই এরকম ভাবে জাস্ট এইসব না আঁকে এরকম ভাবে মান থাকলে বের করতে পারবা। বাট তুমি যদি বলো যে না আমি ধীরে ধীরে করবো যেন ভুল না যায়, তাহলে তুমি চিত্রের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। তো এইভাবেই আমাদের ত্রিভুজ সূত্র আর বহুভুজ সূত্রটা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আবারও বলতেছি ভাইয়া, যে হুট করে টপিক 6 এই ক্লাসে তোমরা দেখবা না, আগে টপিক 1 2 3 4 5 দেখে আসবা, তারপরে ক্লাস এই টপিক 6টা দেখবা, দেখবা ভাল লাগবে, মজা হবা, সব বুঝতে পারবা, ফিল করতে পারবা এই ফিজিক্স আমাদের কত মজার। তো আজকে এই পর্যন্তই ভাইয়া, সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ।